তো ভিউয়ার্স, আমি এমডি আব্দুল কাদির সিম্পল ওয়ে অফ সলিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের দশম শ্রেণীর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের পোর্শনটা করাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, যদি এ ভ্যারিজাস বি হয় তাহলে নিচের কোনটি ঠিক, ঠিক আছে। তাহলে চলো ক্যালকুলেশন করে দেখা যাক। তাহলে কোশ্চেন ওয়ানটা কী বলেছে দেখো, এ ভ্যারিজাস বি। তাহলে এ ভ্যারিজাস বি লিখলাম। তাহলে ভ্যারিজাসটাকে তুলে যদি আমি সমান করি তাহলে কি লিখবো, একটা ধ্রুবক নিব, ঠিক আছে। তাহলে এ সমান কি লেখা যাবে, ধ্রুবকটাকে আমি কে নিলাম, এ সমান লেখা যাবে কে বি, ঠিক আছে। এখানে যেখানে কেটা হচ্ছে তোমার ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক হলো। এবার যদি উভয় পক্ষে বর্গ করে দাও তাহলে কি হবে দেখো, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে এ এর স্কোয়ার করে দিলে সমানের এদিকটাও স্কোয়ার করতে হবে, তাহলে কে স্কোয়ার হয়ে যাবে আর এটা বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে লিখে দেবে উভয় পক্ষকে বর্গ করিয়া। হলো। এবার দেখো এখানে এ স্কোয়ারটা এ স্কোয়ারে রাখলাম, এখানে দেখো কে স্কোয়ার, কে যেহেতু কেটা একটা ধ্রুবক তাহলে কে স্কোয়ারটাও একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক আর সমানকে যদি তুলে দিই তাহলে কি লিখতে হবে এখানে দেখো, ফের ভ্যারিজাস চলে আসবে, তাহলে এ স্কোয়ার ভ্যারিজাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করে কি পেলাম, এ স্কোয়ার ভ্যারিজাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার অপশান চুজ করো। দেখো এখানে অপশানটা দিয়েছে, প্রথম অপশানটা দেখো এ স্কোয়ার ভ্যারিজাস বি কিউ, ঠিক আছে। তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টাও ভুল, তৃতীয়টা দেখো তৃতীয়টাও ভুল। আমি কি পেলাম, এ স্কোয়ার ভ্যারিজাস বি স্কোয়ার, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে একের দাগের অপশানটা হয়ে গেল। এবার দুইয়ের দাগের অঙ্কটা ক্যালকুলেশন করো। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এ ও বি একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। এ 1000 টাকা 9 মাসের জন্যে এবং বি কিছু টাকা 6 মাসের জন্যে ব্যবসায় নিয়োজিত করে, ঠিক আছে। ব্যবসায় মোট লাভ 600 টাকা এবং বি লাভের 400 টাকা পায়, ঠিক আছে। তাহলে ব্যবসায় বি এর মূলধন কত ছিল ওটা তোমাকে হিসাব করতে বলেছে, ঠিক আছে। তাহলে চলো ক্যালকুলেশন করে দেখা যাক। যেহেতু এটা এমসিকিউ সুতরাং এটাকে বেশি বড় করা যাবে না, ঠিক আছে। তাহলে এমসিকিউর মতোই করেই অ্যান্সার করতে হবে। দেখো আমাকে বলেছে এ 1000 টাকা 9 মাসের জন্য খাটিয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল এর মূলধন কত, 1000 গুণিত 9, ঠিক আছে। তাহলে 1000 গুণিত 9 দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি না, এ এর মোট মূলধন হলো। এবার দেখো এবার কি বলেছে, বি কিছু টাকা 6 মাসের জন্য খাটিয়েছে, ঠিক আছে। তাহলে ধরি বি এক্স টাকা মূলধন দিলে, বি এক্স টাকা করে যদি 6 মাস মূলধন দেয় তাহলে বি এর মোট মূলধন কত হবে, মোট মূলধন হলো তোমার 6 গুণিত এক্স এত টাকা, ঠিক আছে। এবার যদি আমি দুজনের অনুপাত করি মূলধনের তাহলে কি পাবো দেখো, এ ইজ টু বি সমান কি পাবো দেখো, এ এর মূলধন কত 9000, বি এর মূলধন কত 6x, তাহলে দুজনের মূলধনের অনুপাত 9000:6x, ঠিক আছে। এবার যদি দুদিকে কাটাকুটি করো তাহলে কি পাবে দেখো, এটাকে 6 দিয়ে কাটো তাহলে পাবে 1500 আর এটাকে 6 দিয়ে কাটলে পাবে x, ঠিক আছে। তাহলে এ ইজ টু বি সমান আমি কি পেলাম 1500:6, ঠিক আছে। তাহলে এবার শুধু ওদের মূলধনের আনুপাতিক ভাগ হারটা বের করব, যেহেতু এ এর চাইনি তাহলে এটাকে আমি বাদ দিয়ে দেবো, শুধু বিটাই নেব, ঠিক আছে। তাহলে বি এর মূলধনের আনুপাতিক ভাগ হার কত হবে, বি এর মূলধনের আনুপাতিক ভাগ হার কত হবে দেখো, বি এর চেয়েছে তার মানে এক্সটাকে ওপরে রাখবো বাই মোট, তাহলে 1500 যোগ এক্স, ঠিক আছে। তাহলে বি এর লাভ, ঠিক আছে। তাহলে বি এর লাভ কত হবে দেখো, আনুপাতিক ভাগ হার ইন্টু মোট লাভ, মোট লাভ কত 600 টাকা, ঠিক আছে। এত টাকা হচ্ছে বি এর লাভ।
এবার প্রশ্নে বলে দিয়েছে বি 400 টাকা লাভ পেয়েছে, তাহলে শর্তানুসারে আমি কি লিখবো দেখো, বি টোটাল কত লাভ পেয়েছে 400 টাকা, তাহলে 1500 প্লাস এক্স ইন্টু 600 সমান দিতে হবে তোমাকে 400। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবে দেখো, এখানে দুদিকে শূন্য আছে, এটা শূন্য আর সমানের এদিকে একটা শূন্য কেটে দিলাম, এখানে শূন্য আছে এখানে শূন্য আছে কেটে দিলাম। ঠিক আছে, এখানে 6 আছে দেখো 2 দিয়ে কাটলে 3 পাবো, এখানে 4 আছে 2 দিয়ে কাটলে 2 পাবো। ঠিক আছে, তাহলে আলটিমেট কত পাওয়া যাবে দেখো, এক্স গুণিত 3, তাহলে 3x বাই 1500 প্লাস এক্স সমান কত ওদিকে আছে দেখো 2। ঠিক আছে, এবার দেখো পরের স্টেপটা কি করা যায়, এটাকে শুধু কোনাকুনি গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে একদিকে লিখবো 3x আর একদিকে লিখবো 1500 গুণিত 2 প্লাস 2 গুণিত এক্স। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে, 3x সমান 1500 গুণিত 2 কত হবে 3000 হয়ে যাবে, আর 2 গুণিত এক্স তাহলে 2x হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি 3x আছে 2xটাকে সমানের এদিকে আনো তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে সমান 3000। ঠিক আছে, তাহলে 3x থেকে 2x বাদ দিলে x হয়, তাহলে x সমান হচ্ছে তোমার 3000। ঠিক আছে, তাহলে b এর মূলধনটা কত হবে দেখো, অতএব b এর মূলধন আমি x ধরেছিলাম, তাহলে x এর মান কত পেলাম 3000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি অপশান চুজ করো তাহলে কোনটা পাবে দেখো, এখানে অপশানগুলো দিয়েছে 2000 টাকা 3000 টাকা, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 এর দাগের অঙ্কটা হয়ে গেল, এবার 3 এর দাগের অঙ্কে চলে যাবে। 3 এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো। ঠিক আছে, তাহলে চলো ক্যালকুলেশন করে দেখা যাক। তাহলে 3 এর দাগের অঙ্কটা দেখো। ঠিক আছে, এই একটা বৃত্ত, আর কি বলেছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। ঠিক আছে, তাহলে দুটো বৃত্ত আঁকতে বলেছে, ওরা পরস্পরকে অন্তঃস্পর্শ করবে। ঠিক আছে, তাহলে কেমন করে আঁকবো, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত আঁকবে। ঠিক আছে, এরা দেখো দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। ঠিক আছে, তাহলে এর কেন্দ্র পাওয়া যাবে এখানে আর এর কেন্দ্র পাওয়া যাবে এখানে। ঠিক আছে, এবার বলেছে যে বৃত্ত দুটির ব্যাস যথাক্রমে 7 সেমি ও 4 সেমি। ঠিক আছে, তাহলে বৃত্ত দুটির ব্যাস যদি আমি যোগ করে দিই তাহলে দেখো এখান থেকে এটার বড় বৃত্তটার ব্যাস হবে এখান থেকে এতটা, তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি দেখো, এটা এ এটা বি আর এটা সি। ঠিক আছে, তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধ হবে তোমার 7 সেমি, অর্থাৎ এসি সমান হবে তোমার 7 সেমি আর বিসি সমান হচ্ছে তোমার 4 সেমি, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে বলেছে যে ওদের কেন্দ্রর মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেখো, এটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, এদের মধ্যে দূরত্ব কত হবে, টোটাল 7 থেকে তুমি 4 বিয়োগ করে দাও, অর্থাৎ এসি মাইনাস বিসি সমান 7 মাইনাস 4 সমান হচ্ছে তোমার 3 সেমি। ঠিক আছে, তাহলে অপশানগুলো চুজ করে দেখো কোনটা কারেক্ট হয়। প্রথম অপশানটা বলেছে দেখো 5.5 সেমি, দ্বিতীয় অপশানটা 1.5 সেমি, তৃতীয় অপশানটা 11 সেমি, চতুর্থ অপশানটা হচ্ছে তোমার 3 সেমি, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 এর দাগের অঙ্কটা হয়ে গেল, এবার 4 এর দাগের অঙ্কে চলে আসো। 4 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 4 এর দাগের অঙ্কে কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন আমরা কত জানি দেখো, 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এবার দেখো যদি আর এর জায়গায় আমি r/2 করে দিই তাহলে কত হবে, তাহলে একই জিনিস, শুধু আর এর জায়গায় r/2 বসিয়ে দেবো, তাহলে r/2 ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে, 4/3 পাই r/2 তার হোল কিউব। ঠিক আছে, এবার দেখো 4/3 পাই আর এর কিউ কত হবে আর কিউ, আর 2 এর কিউ কত হবে 8। এবার যদি এটাকে কাটাকুটি করি দেখো কত আসবে,
1/6 পাই আর কিউ। ঠিক আছে, এত কি ঘন সেমি, তাহলে এককগুলো লিখে নেবে ঘন সেমি। হলো? তাহলে এবার যদি আমরা অপশান দেখাতে যাই তাহলে কোনটা অপশান পাবো দেখো, এখানে 4-এর দাগের কী কী অপশান আছে, পাই আর স্কোয়ার বর্গ একক, বি এরটা বলেছে 4/3 পাই আর কিউ ঘন একক, সি এরটা বলেছে 4 পাই স্কোয়ার পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে তিনটে কাটা হয়ে যাবে। 4-এর দাগের অপশানটা দেখো 1/6 পাই আর কিউ ঘন একক, আমি কিন্তু ক্যালকুলেশন করে এই 1/6 পাই আর কিউ ঘন এককই পেলাম। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার আমরা 1-এর দাগেরগুলো হয়ে গেল, এবার 2-এর দাগেরগুলো চলে যাও। এখানে 2-এর দাগের 1-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, দুটি সদিশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। ঠিক আছে, এখানে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে, তাহলে সদিশকোণী ত্রিভুজ সর্বসম হতেও পারে নাও পারে। ঠিক আছে, তাহলে এটার কোনো সিওরিটি নেই, কিন্তু এখানে বলেছে দেখো সর্বদা। ঠিক আছে, তাহলে সর্বদা কখনোই সর্বসম হতে পারে না। ঠিক আছে, সর্বসম হলে সদিশকোণী হবে, কিন্তু সদিশকোণী হলে সর্বদা সর্বসম হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, 2-এর দাগের 1-এরটা হয়ে গেল, এবার 2-এর দাগের 2-এ চলে যাও। 2-এর দাগের 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণ ত্রিভুজের বাহুত্রয়। ঠিক আছে, তাহলে চলো এটা ক্যালকুলেশন করে দেখি যে ঠিক আছে না মিথ্যা আছে। তাহলে 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকতে বলেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তাহলে এটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকলাম। এবার কি জিজ্ঞেস করেছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, আর এটাকে বলা হয় তির্যক উচ্চতা লম্ববৃত্তাকার শঙ্কুর। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা ও তির্যক উচ্চতা দিয়ে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটা কোন ত্রিভুজ দেখো, এর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে 3-এর দাগের উত্তরটা কি পেলাম, সমকোণী ত্রিভুজ, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মিথ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের উত্তরটা কি পেলাম, মিথ্যা। ঠিক আছে, তাহলে 2-এর দাগের কোশ্চেনটাও আমার ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি অংশীদারি ব্যবসায় প্রীতম নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2 1/3 1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। তাহলে চলো ক্যালকুলেশন করে দেখি। তাহলে 3-এর দাগের অঙ্কটা, ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটা বলেছে তিনজনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে মূলধন যে অনুপাতে দিবে সেই অনুপাতেই ওরা লাভ পাবে। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাতটাই হচ্ছে লাভের অনুপাত। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত দিয়েছে 1:2, এই 1/2 1/3 1/4। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ওদের লাভেরও অনুপাত। ঠিক আছে, তাহলে এই অনুপাতটাকে আমি কি করে সমাধান করব দেখো, এদের হরগুলো লসাউ করে নিতে হবে। তাহলে এদের হরগুলো যদি লসাউ করো তাহলে 12 পাবে। ঠিক আছে, তাহলে 1/2 এর সঙ্গে একবার 12 গুণ করবে, 1/3 এর সঙ্গে একবার 12 গুণ করবে, 1/4 এর সঙ্গে একবার 12 গুণ করবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কত পাবে দেখো, এটা কাটলে 6 পাচ্ছ, এটা কাটলে দেখো 4 পাবে, আর এটা কাটলে দেখো 3 পাবে। ঠিক আছে, তাহলে আলটিমেট কত পাওয়া যাবে, 6:4:3। এদের লাভের অনুপাত আমি ক্যালকুলেশন করে কত পেলাম, 6:4:3। ঠিক আছে, তো কোশ্চেনে দেওয়া আছে দেখো লাভের অনুপাত 3:4:6। ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম ওর সঙ্গে এটা মিলছে না, তাহলে অবশ্যই এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে 3-এর দাগেরটা মিথ্যা। ঠিক আছে, তাহলে 3-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চলে যাব 4-এর দাগের অঙ্ক। তাহলে 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এ ভ্যারিজার্স 1/b এবং বি ভ্যারিজার্স 1/c হলে এ ভ্যারিজার্স 1/c হবে। ঠিক আছে, তাহলে এটা সত্য না মিথ্যা যাচাই করে দেখি দেখো। তাহলে 4-এর দাগের অঙ্কে বলেছে এ ভ্যারিজার্স 1/b। ঠিক আছে, আবার বলে দিয়েছে দেখো বি ভ্যারিজার্স 1/c। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি এই ভ্যারিজার্সটা তুলে দিই তাহলে কি লিখতে পারবো দেখো, এ সমান ভ্যারিজার্স তুললে একটা ধ্রুবক নিতে হয়, ধ্রুবকটাকে আমি K1 দিলাম। ঠিক আছে,
কারণ এখানে দেখো এটার ক্ষেত্রে একটা ভেদ ধ্রুবক পাবো, তাহলে দুটো ধ্রুবক থাকলে একটাকে K1 লিখবো, একটাকে K2 লিখবো, ঠিক আছে। তাহলে K1 ইন্টু 1/b, ঠিক আছে। আর এখান থেকে কি পাবো দেখো, বি ভ্যারিজাসটাকে তুলে সমান করলে দেখো এখানে একটা ধ্রুবক পাওয়া যাবে, ওটাকে K2 নাম দিলাম 1/c, ঠিক আছে। তাহলে বি এর মানটা কত পেলাম, K2 1/c, ঠিক আছে। তাহলে বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিই, তাহলে কি পাবো দেখো, এ সমান K1 ইন্টু দেখো 1/K2/c পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কত পাওয়া যাবে দেখো, এ সমান, এটা যদি লিখি তাহলে পাওয়া যাবে K1 ইন্টু c/K2, কারণ K2/cটা যদি ওপরে যায় যে কি হবে, উল্টে গুণ হবে, ঠিক আছে। তাহলে কি পেলাম দেখো, এ সমান আমি পাবো K1/K2 ইন্টু সি, ঠিক আছে। তাহলে দেখো এটাও একটা ধ্রুবক হয়ে গেল এখন। তাহলে ধ্রুবক আর সমানকে যদি তুলে দিই তাহলে কি লিখতে হয় না, ভ্যারিজার্স। তাহলে এ ভ্যারিজার্স সি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমাকে কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে এ ভ্যারিজার্স 1/c হবে, ঠিক আছে। তাহলে এটাও দেখো মিথ্যা পাওয়া গেল, ঠিক আছে। তাহলে 4-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 3-এর দাগের অঙ্কগুলো শুরু করছি। দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। তাহলে 3-এর 1-এরটা দেখো, ঠিক আছে। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 4πr², ঠিক আছে। এবার বলেছে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হয়ে গেল, ঠিক আছে। তাহলে 8টা আর 8 থাকবে না, 2r হয়ে যাবে। তাহলে 2r ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে তোমার 4π, এবার আর এর জায়গায় কি বসাতে হবে, 2r, ঠিক আছে, তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো দেখো, 4π, আর এটা হয়ে যাবে দেখো 2-এর স্কোয়ার 4, আর এর স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4r² পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি পাবো দেখো, 4 ইন্টু 4πr², ঠিক আছে, এত বর্গ একক, ঠিক আছে। এবার দেখো তাহলে কত গুণ হলো, 4 গুণ, ঠিক আছে। তাহলে এখানে আমাকে শূন্য স্থান দিয়েছে, দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, এখানে লিখবে 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4 গুণ, ঠিক আছে। তাহলে 2-এর দাগের অঙ্কটা দেখো, 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, 2-এর দাগের অঙ্ক বলেছে একটি ব্যবসায়ে শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দিয়েছে এবং প্রিয়া মাসুদের 2.1/2 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত কত হবে দেখি, ঠিক আছে। তাহলে চলো ক্যালকুলেশন করে দেখা যাক। তাহলে 3-এর দাগের 2-এর অঙ্কটা দেখো, তাহলে 3-এর 2, ঠিক আছে। এখানে দেখো শোভার মূলধনটা দেওয়া নেই, তাহলে শোভার মূলধনটাকে আমি x ধরে নেব, ঠিক আছে। তাহলে ধরি শোভা মূলধন দিয়েছে x টাকা, ঠিক আছে। তাহলে সমান x টাকা। এবার আমাকে বলেছে দেখো মাসুদ মূলধন দিয়েছে শোভার 1.5 গুণ, তাহলে মাসুদ কত মূলধন দেবে, তাহলে মাসুদ মূলধন দিয়েছে x-এর 1.5 গুণ, তাহলে x গুণিত 1.1/2 টাকা, ঠিক আছে। এবার দেখো ফের বলেছে প্রিয়া দিয়েছে শোভার থেকে 2.2 গুণ টাকা, তাহলে প্রিয়া কত মূলধন দেবে, প্রিয়া মূলধন দিয়েছে x গুণিত 2.1/2 টাকা। তাহলে এটা যদি গুণ করি কি পাবো, x ইন্টু পূর্ণ ভাঙলে এটা পাওয়া যাবে 5/2 টাকা, আর এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে কি পাবো, x ইন্টু 3/2 টাকা, ঠিক আছে। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত, দেখো 3 জনের মূলধনের অনুপাত
তাহলে অতএব তিনজনের মূলধনের অনুপাত কত হবে না এক্স ইজ টু 3/2 এক্স ইজ টু 5/2 এক্স। ঠিক আছে, তাহলে তিনটাতে এক্স আছে, তাহলে এক্স 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 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আলটিমেট পড়ে কি থাকবে 1 ইজ টু, এখানে দেখো 3/2 পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে 5/2। ঠিক আছে, তাহলে দেখো দুটোতে হর এসছে তোমার 2 2 করে। ঠিক আছে, তাহলে তিনটেকে সমান করতে হলে কি করতে হয় না হরগুলো লসাগু করে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হয়। তাহলে 2 আর 2 এর লসাগু হচ্ছে তোমার 2, তাহলে প্রত্যেকটার সঙ্গে গুণ করো। দেখো 1 ইন্টু 2 ইজ টু 3/2 ইন্টু 2 ইজ টু 5/2 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে, এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পাবো এখানে 2 ইন্টু 1 এটা 2 পেয়ে যাচ্ছি, এটা 3 পাবো, এটা 5 পাবো। তাহলে তিনজনের মূলধনের অনুপাত কি পেলাম 2:3:5। ঠিক আছে, তাহলে এটাই শূন্য স্থানে বসিয়ে দেবো, তাহলে 3-এর দাগের 2-এর অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কে বলেছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। ঠিক আছে, তাহলে চলো ছবি আঁকি, এঁকে এটা ক্যালকুলেশন করি। ঠিক আছে, তাহলে 3-এর দাগের অঙ্ক বলেছে দুটো বৃত্ত আঁকতে বলেছে। ঠিক আছে, ওরা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। ঠিক আছে, এরা পরস্পরকে দেখো বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এবার কি বলেছে এ বিন্দুতে অঙ্কিত বৃত্তের দুটি সাধারণ স্পর্শক, তাহলে এটা ধরলাম এ বিন্দু, এদের সাধারণ স্পর্শক কোথায় আঁকা হবে না দেখো এইখানে। ঠিক আছে, তাহলে এখানে কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারবে দেখো একটাই আমি সাধারণ স্পর্শক আঁকতে পারছি, তাহলে এটা উত্তর হবে 1টি। ঠিক আছে, তাহলে 3-এর দাগের উত্তরটা কি লিখব 1টি। ঠিক আছে, তাহলে 3-এর দাগের অঙ্কটা সলভ হয়ে গেল। এবার চলে যাব আমরা 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্কগুলো দেখো বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ঠিক আছে, 1-এর অঙ্কটা কি বলেছে দেখো এ ভ্যারিজার্স বি আর বি ভ্যারিজার্স সি এবং সি ভ্যারিজার্স এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো 4-এর দাগের 1। ঠিক আছে, প্রথমটা বলেছে দেখো এ ভ্যারিজার্স বি। ঠিক আছে, দ্বিতীয়টা বলেছে দেখো বি ভ্যারিজার্স সি, তৃতীয়টা বলেছে দেখো সি ভ্যারিজার্স এ। ঠিক আছে, এবার দেখো তাহলে এ ভ্যারিজার্স বিকে কী লেখা যাবে এ সমান একটা ধ্রুবক নিতে হবে, ধ্রুবকটা ধরলাম k1 ইন্টু বি। বি সমান কী লেখা যাবে একটা ধ্রুবক নিতে হবে, ওটাকে ধরলাম k2 সি। সি সমান কী লেখা যাবে দেখো একটা ধ্রুবক নিতে হবে, তাহলে সি সমান লেখা যাবে ধ্রুবকটা নিলাম k3 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এ বি সি কে গুণ করলে কি পাওয়া যায় দেখো এ ইন্টু বি ইন্টু সি, তাহলে শুধু মান বসাও, তাহলে মান বসালে কি পাবে দেখো এ এর মান কি k1 বি আর বি এর মান কি দেখো k2 সি। ঠিক আছে, তাহলে k2 সি বসাও, তাহলে k2 সি আর সি এর মান কি দেখো k3 এ, তাহলে k3 এ। ঠিক আছে, এবার দেখো সমানের এদিক আর এদিক যদি কাটাকুটি করি তাহলে কি পাবো দেখো এ এ কেটে গেল, এখান থেকে বি, এদিক থেকে বি কেটে গেল, এদিক থেকে সি আর এদিক থেকে সি কেটে গেল, তাহলে পড়ে আছে কি এদিকে কিছু পড়ে নেই মানে 1 আছে, এদিকে দেখো k1 k2 আর k3 পড়ে আছে। ঠিক আছে, তাহলে আলটিমেট কি পেলাম k1 k2 k3 সমান হচ্ছে তোমার 1। তাহলে ধ্রুবক তিনটির গুণফল কি পেলাম না 1, তাহলে ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হচ্ছে k1 k2 k3 সমান 1। ঠিক আছে, তাহলে 4-এর দাগের অঙ্কটা হয়ে গেল। 4-এর দাগের 2-এর অঙ্কটা কি বলেছে দেখো একটা চিত্র দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে বলেছে পাশের চিত্রে এ বি সি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। ঠিক আছে, এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, যদি এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি
এবং বিসি সমান এক্স সেমি হলে এক্স এর মান কত তা নির্ণয়। তাহলে 4 দাগের অঙ্কটা ক্যালকুলেশন করা যাক। ঠিক আছে, এখানে দেখো এই হচ্ছে একটা চিত্র, এখানে নামগুলো লিখে দিই। এটা হচ্ছে তোমার এ বি সি ত্রিভুজ, আর এটা হচ্ছে পি স্পর্শক, এটা আর, আর এটা হচ্ছে তোমার কিউ। ঠিক আছে, ত্রিভুজের মধ্যে দেখো একটা বৃত্ত এঁকেছি, বৃত্তটা দেখো ত্রিভুজটাকে এই বিন্দুতে স্পর্শ করেছে, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম দেখো এদিকে আর বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এটার নাম দিলাম আর, আর এটার নাম দিলাম হচ্ছে কিউ। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করেছে দেখো কিছু কিছু ডাটা দিয়ে দিয়েছে, দেখো এপি সমান আর, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 4 সেমি। ঠিক আছে, আর বলে দিয়েছে দেখো বিপি সমান হচ্ছে তোমার 6 সেমি, এখানে দেখো এটা আর এটা, এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে তোমার 6 সেমি। ঠিক আছে, আর বলে দিয়েছে দেখো এসি সমান 12, তাহলে এখানে এসি কোনটা, এই যে দেখো এ থেকে সি পর্যন্ত এই দূরত্বটা বলে দিয়েছে দেখো 12 সেমি। ঠিক আছে, আর আমাকে বলে দিয়েছে দেখো বিসি সমান এক্স, তাহলে এখান থেকে এটার দূরত্বটা হচ্ছে তোমার এক্স। হলো, এবার দেখো একটা জিনিস মনে রাখবে যে এখান থেকে এই বিন্দু থেকে যদি আমি স্পর্শক টানি, তাহলে এখান থেকে এখানের স্পর্শকের যা দূরত্ব হবে এখান থেকে এই স্পর্শকের দূরত্ব একই হবে। ঠিক আছে, আবার এখান থেকে যদি এই বিন্দু থেকে আমি স্পর্শক টানি, তাহলে এখান থেকে এই স্পর্শকের দূরত্ব যা হবে এই স্পর্শকের দূরত্ব সমান হবে। ঠিক একই রকমই সি থেকে যদি আমি স্পর্শক টানি, তাহলে সি থেকে কিউ এর দূরত্ব যা হবে সি থেকে আর এর দূরত্ব সমান হবে। ঠিক আছে, তাহলে এটার যদি দৈর্ঘ্য 4 হয়, তাহলে এ থেকে আর অবধি দূরত্বটা কত হবে, ওটাও দেখো 4 হয়ে যাবে। ঠিক আছে, আর আমার বলে দিয়েছে দেখো টোটালটা 12, তাহলে এটা 4 হলে এটা কত হবে, 12 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে ওটা হবে 8 সেমি। ঠিক আছে, এবার বলে দিয়েছে দেখো এটা যদি 8 হয়, তাহলে এই বিন্দু থেকে অঙ্কন করেছো, তার মানে কি এটা 8 হলে এটাও অবশ্যই 8 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 6 হয় এটাও তোমার 6 হবে। ঠিক আছে, তাহলে এই পুরোটার দূরত্ব যদি তোমার এক্স হয়, তাহলে এক্স সমান টোটাল আমি কত পাবো দেখো, এতটার দৈর্ঘ্য আমি পেয়েছি 8 আর এতটার দৈর্ঘ্য পেয়েছি 6, তাহলে মোট কত হবে 6 + 8 সমান হচ্ছে 14 সেমি। ঠিক আছে, তাহলে এক্স সমান হবে তোমার 14। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স এর মান জিজ্ঞেস করেছে, তাহলে এক্স এর মান হলো 14 সেমি। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার চলে যাও 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, দেখো এখানে আমি যে অঙ্কটা পড়লাম এই অঙ্কটা দেখো টেক্সট বুকের 208 পেজে দেখো হুবাহু এই অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো এখানেও দিয়েছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই এই পুরো উপপাদ্যটা তোমরা বই থেকে করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।